নরম পায়ে হেঁটে নেমে এলো বসার রুমে। ইমতিহাজ সাহেব সোফায় বসে সকাল সকাল টিভি ছেড়ে খবরের চ্যানেল চালু করে রেখেছেন, অথচ নজর তার খবরের কাগজে। খবর যখন কাগজেই পড়বে তাহলে টিভিতে খবরের চ্যানেল চালিয়ে রাখার মানেটা কি? তার চেয়ে বড় কথা, টিভিটাই চালু করে রাখার মানে কি? মেঘালয়ের মেজাজ আজকাল চরম খিটখিটে, আর এই খিটখিটে মেজাজে কথাগুলো ভেবে ভ্রুকুচকে এগিয়ে গেল সোফার দিকে। বাবাই, তোমার জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে, বেশি করে বুদ্ধি বাড়ার ওষুধ খাবে। মেঘালয়ের কথায় ইমতিহাজ সাহেব থমকে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, অতঃপর ফিক করে হেসে ফেললেন। মেঘালয় তা দেখে কপালটা আরো জড়িয়ে ফেলল। হাসছো কেন? জোকস বলছি। কথাটা বলেই রিমোটটা হাতে নিয়ে চট করে টিভিটা বন্ধ করে দিল। ইমতিয়াজ সাহেব কৃত্রিম গম্ভীর স্বরে বললেন, এখনই বাড়ির খরচে সাশ্রয় শুরু করেছিস? কদিন পর তো সোফায় বসার ভাড়া আদায় করবি। এটা কোনো কথা? ইমতিয়াজ সাহেব মেঘালয়ের এই খিটখিটে রূপে বেশ মজা পাচ্ছেন। মনে মনে হাসলেন, মুখে সিরিয়াস হয়ে বললেন, তোর শরীর নাকি ভালো যাচ্ছে না? কি হয়েছে মেঘা? মেঘালয় সোফায় বসে বলল, কি খবর? কি কাগজে ছাপা হয়েছে নাকি টিভিতে দেখাচ্ছে? দুটোর কোনোটাই না, বরং রাজের মুখে ঘোষিত হয়েছে। আর বুঝলাম তোর শারীরিক না, বরং মেজাজ খিটখিটের রোগ হয়েছে। মেঘালয় অতিষ্ঠ হয়ে বলল। উফ বাবাই! ইমতিয়াজ সাহেব ঢং করে বললেন, আই এম হিয়ার মাই প্রিন্সেস। তোমার ক্যাকটাস, থুকু, ক্যাকটাস আমার। তোমার বাদর কই? আসতে বল, আজ বাদরের হাতে আমাদের পেট। মানে রান্না করতে জানে তোমার? কথা পুরো না করে উঠে গেল রান্নাঘরের দিকে। ইরাজ রান্না করছে, ঘেমে কাহিল অবস্থা তার, চোখ মুখ লাল হয়ে গেছে, মুখটা মাত্রাতিরিক্ত গম্ভীর। ওভাবেই রান্না করছে দাঁড়িয়ে, ঘরমাক্ত বিরক্ত রান্নায় ব্যস্ত ইরাজকে দেখে কোথাও একটা নরম অনুভূতি উকি দিল মেঘালয়ের মাঝে। যুবতী মেঘালয়ের সামনে দাঁড়ানো ওই ঘামে সিক্ত দেহি পুরুষ কেমন আকর্ষণীয় ঠেকলো তার কাছে। আস্তে করে কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আমায় ডাকতেন, আমি সাহায্য করতাম। একাইভাবে হেনস্থা হবার কি দরকার ছিল? ইরাজ হাত ধুতে ধুতে বলল। মেঘালয় চোখ মুখ জড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি খোটা দিচ্ছেন আমায়? একদিন আপনার চেয়ে ভালো রাঁধুনি হয়ে দেখাবো। ওয়েট, আপনি রান্না জানেন? জানেন তো কিভাবে জানেন? ইরাজ ঘুরে দাঁড়ালো। মেঘালয়ের মুখে মৃদু একটা থাপড়া মেরে বলল, তোর মতো ন্যাকা রানি আর আহ্লাদে ছিলাম নাকি আমি? হলে থেকে পড়ালেখা করেছি। মেঘালয়া মুখে হাত দিয়ে নাড়তে নাড়তে খোঁচা দিয়েই বলল, হলে আপনি রান্না করতেন নাকি অন্যকে ভয় দেখিয়ে তাদের দিয়ে রান্না করিয়ে নিয়ে গিলতেন? আপনি যে উন্নত জাতের কাটা ভরা ক্যাকটাস। চর খেয়ে ফর্সা গালটা ছাপ বসাতে না চাইলে ভাগ এখান থেকে। কোনো ইচ্ছে নেই আপনার সাথে দাঁড়িয়ে থেকে ঝগড়া করার, দরকারে এসেছি। ইরাজ রান্নায় খুন্তি নাড়তে নাড়তে বলল, বলে ফেল। বাড়ি ফেরার সময় মনে করে একটা প্রেগন্যান্সি কিট আনবেন। ইরাজকে থমকানোর সুযোগটুকু দিল না মেঘালয়, বের হয়ে গেল রান্নাঘর থেকে। ইরাজ কেবল বিস্ময় থমকে ব্যাপক হারে বেড়ে যাওয়া বুকের ধুকপুকুনির সাথে স্থির দাঁড়িয়ে রইল মেঘালয়ের যাওয়ার পানে নজর মেলে। দুপুরবেলা গড়িয়ে যায়, ক্লিনিকের ওয়েটিং রুমে বসে থাকে মেঘালয়, বিরক্ত চরমে পৌঁছেছে। তবু ইরাজের দেখা নেই। এই দিক ওই দিক তাকিতুকি করে তো একবার উঠে দাঁড়ায়, আবার বসে। সে কেবিনে ঢুকছে, ইরাজ সেদিকে তাকিয়ে থাকে আশা নিয়ে। এই বুঝে ইরাজ এলো। কেবিনের দরজার উপরে নেম প্লেট লেখা, শারমিন আরা, গাইনি অ্যান্ড অপস। সকালে ইরাজকে কিট আনার কথাটা বলার পর থেকে আর এক নতুন ইরাজ আবিষ্কৃত হয় মেঘালয়ের কাছে। পাগল ইরাজ, যার আচরণ একদম পাগলাটে ধরনের। মেঘালয় শুনেছিল খুশিতে মানুষ পাগল হয়, বিশ্বাসযোগ্য ছিল না কথাটা তার কাছে। অথচ আজ সে দৃঢ় বিশ্বাসী ইরাজকে দেখে। কিসের কি মেঘালয়কে টানতে টানতে নিয়ে এসেছে গাইনি ডাক্তারের কাছে। কোনো রকম ত্রুটি সে হতে দেবে না। ব্লাড ও ইউরিন টেস্টের রিপোর্টে প্রেগনেন্সি পজিটিভ দেখার পর থেকে ইরাজের পাগলামি বেড়েছে বহু গুণে। তখন মেঘালয় ভাবতে বসেছিল, সন্তানের আগমনীতে বাবারা বুঝি এমনই পাগল হয়ে ওঠে, তাহলে তার আব্বু নিশ্চয় এমন পাগল হয়ে উঠেছিল। হিলাল সাহেবের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কোনো রকম ছটফটানি করতে দিচ্ছে না ইরাজ, ধরে বসাচ্ছে, ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। তার দৌড়াদৌড়ি দেখে খুব সহজেই বলা যায় ইরাজ ম্যারাথনই বোধহয় নেমেছে আজ। সেই রিপোর্ট নিয়েই ডাক্তার সাহেবা ইরাজকে কেবিনে ডেকেছিলেন। মেঘালয় যেতে পিছু নিলে ইরাজ নেয়নি।
ইরাজকে নাকি একা ডাকা হয়েছে। তখন থেকে বসে মেয়েটা তেতো হয়ে উঠল। আরও কিছুক্ষণ সময় পার করে ইরাজ বের হয় কেবিন থেকে, হাতে তার রিপোর্ট। মেঘালয় ইরাজের দিকে তাকাতেই তার বোধগম্য হলো ইরাজকে দেখতে যেন অখুশি লাগছে, কোনো কিছুতে উদ্বিগ্ন সে। কিছুক্ষণ আগে চঞ্চল চটপটে উল্লাসিত মুখটা শুকনো লাগে। মেঘালয়ের দিকে চোখ পড়তে কৃত্রিম এক হাসি মুখে টানল। মেঘালয় ভ্রুজোড়া কুঁচকে নেয়, কাছে আসতেই জিজ্ঞেস করে, কি হয়েছে? সব ঠিক আছে? কি বললো ডাক্তার? বিশেষ কিছু না, বলল এখন থেকে পুচকি বউয়ের সাথে আমাকে জানানোর জন্য আরেক পুচকে আসছে। আমার শরীরে এক্সট্রা এনার্জি লোড করে রাখতে বলল। মেঘালয় নাক ফুলিয়ে তাকালো। ইরাজ আবারও হেসে ওঠে। মেঘালয়ের যত্নের ত্রুটি নেই। হেলাল সাহেব বোঝাই করা জিনিস নিয়ে এসে দেখে গেছেন মেয়েকে, কল্যাণ প্রার্থনা করেছেন মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে। ইমতিহাজ সাহেবের খুশি উতলে পড়া দুধের মতো দিক বিদিক গড়িয়ে পড়ছে। আন্তরা খানম স্বাভাবিক, তবে তার মাঝে পরিবর্তন যা লক্ষ্য করা যায় তা হলো তিনি নিঃশব্দে মেঘালয়ের যত্ন নিতে ভোলেন না। সময় মতো মেঘালয় খাবার খেতে না গেলে খাবার ওপরে পাঠিয়ে দেন, এটাও তা তৈরি করে রাখেন। গর্ভাবস্থায় একটা মেয়ের যেমন যত্নের প্রয়োজন সবটাই মেঘালয় পায়, বরং বেশিই পায়। তবে তিনি কথা বলেন না মুখ খুলে, বরং নীরবতায় বজায় আছে। মেঘালয়ের শরীর একটু একটু মোটা দেখতে লাগে অবশ্য আজকাল, খুব বেশি না হলেও শরীরে তুলনামূলক পরিবর্তন এসেছে সামান্য। রাত 10টার মতো বাজে, অথচ ইরাজ বাড়ি আসেনি এখনো। বারান্দার সোফাতে হেলান দিয়ে বসে এক মনে চেয়ে আছে মেঘালয় আকাশের দিকে। আজকাল কিছু সময় ইরাজ কাছে না থাকলে বুকটা খা খা করে বড়, খালি খালি লাগে নিজেকে। এক অজানা বয়ে হাত পা শিউরে ওঠে, যেমনটা এখন হচ্ছে। মনটা ভীষণভাবে কেবল চাইছে ইরাজ এসে প্রতিদিনের মতো গা ঘেঁষে বসে কোনো তেরা কথা বলুক, মনটা শীতলতায় ছেয়ে যাক। আগে তো এমন হতো না, মোটেও অপেক্ষা করতো না মেঘালয়া ওই বদমেজাজি ঘাড় ধারা ইরাজের। তবে আজ কেন এত অস্থির লাগে ইরাজের দূরত্বে সে জানে না, হয়তো জানে তবে প্রকাশ করে না। সে জানতে চায় না, বুঝতেও চায় না, কেবল ইরাজকে হারাতে চায় না, এইটুকুই যথেষ্ট। আকাশ দেখতেও ভালো লাগলো না, শরীর তো খারাপ, তার সঙ্গে মিশে যায় ক্রমশ মন খারাপগুলো। বড্ড খারাপ অনুভূতি এসে জেঁকে ধরল মেঘালয়কে। আসছে না কেন ক্যাকটাসটা? আস্তেই করে উঠে দাঁড়ালো হেঁটে রুমে আসার জন্য, অথচ মাথাটা চক্কর কেটে উঠল। ঝাপসা হয়ে এলো চোখ দুটো, সঙ্গে সঙ্গে সোফার হাতল চেপে ধরে বসে পড়ল। আম্মুর চেহারাটা মেঘালয়ের সেভাবে মনে পড়ে না, তবু মাঝে মধ্যে যখন সেই নারীটির শূন্যতা অনুভব হয় মেঘালয়ের বুকে আগুন জ্বলে ওঠে। মেঘালয় নিজেকে শান্ত করার চেষ্টা করে, এখন এভাবে দুশ্চিন্তাগ্রস্ত হলে খারাপ কিছু হতে পারে। সে দেখেছে ইরাজের পাগলামি, সে বুঝেছে আব্বু ও বাবায়ের চোখে নাতি আসার আনন্দটুকু নিজের জন্য না হোক এই মানুষগুলোর জন্য হলেও তাকে এবং তার ছোট্ট পুচকে সুস্থ থাকা চায়। আম্মু নেই তো কি হয়েছে, ইরাজ তো আছে। মেঘালয় অবাক হয় নিজের ভাবনায়। আগে এমন সময় আব্বুর কথাই মাথায় আসতো, আজ ইরাজের কথা ভেবে ফেলেছে সে। চোখটা বুঝে মাথাটা সোফার সঙ্গে এলিয়ে দিয়ে মুচকি হেসে ফেলল মেঘালয়া। ইরাজ আসলেই নেশালো, ছেলেটা পাগল, যাকে বাহ্যিকভাবে দেখতে কত কঠিন পাষাণ আর বদমেজাজি মনে হয়। মেঘালয় সেসব ভেদ করে এক পাগলকে পেয়েছে, যে ইরাজের মতোই দেখতে, তবে সবার দেখা ইরাজের চেয়ে একদম আলাদা। মেঘ, মেঘ, কোথায় তুই মেঘ? হন্তদন্ত অস্থিরতার মাঝে এই পুরুষের ডাক মেঘালয়ের বুকটা শান্ত হয়ে ওঠে। এভাবে প্রতি রাতে এসে ডেকে ঘর মাথায় তুলে ফেলে, যেন সে কোনো মহামূল্যবান আমানত রেখে বাইরে গিয়েছিল, যান হাতে নিয়ে ফিরেছে তা ফিরিয়ে নিতে। মেঘালয় ক্ষীণ স্বরে জবাব দেয়, তাতে ইরাজের উত্তেজনা বাড়ল শতগুণ। দৌড়ে বারান্দায় এসে পাশে বসে মুখটা হাতের আঁচলায় তুলে এলোমেলো স্বরে বলল, এখানে এইভাবে বসে আছিস কেন? কেমন লাগছে? কি হয়েছে? এই মেঘ, ঠিক আছিস তুই? মেঘালয়ের কথা বলার সুযোগ নেই। মেঘালয় আস্তে করে নিজের মুখে ঠেকে রাখা ইরাজের হাতের ওপরে হাত রাখলো, বলল, সব সময় তো উত্তেজিত না হলে হয় না। আমি প্রথম মেয়ে নই যে গর্ভবতী, সকলেরই এই সময় আসে চলে যায়। এত অস্থির হলে আপনার যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। সবটা জানি না, আমার বউ তো প্রথম গর্ভবতী, আমি প্রথমবার বাপ হব। তুই নিজের খেয়াল রাখবি, নয়তো তোর ঘটে শুনে আছে। তার মানে এসব কেবল তার জন্য, আমার জন্য না? ইরাজ জবাব না দিয়ে চট করে মেঘালয়কে
পাঁজা কোলে করে তুলে ফেলল। মেঘালয়া থমকে যায়, সঙ্গে লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল। রুমে এনে বিছানায় বসিয়ে দিল। মেঘালয়া শক্ত মুখে প্রশ্ন করে, এত দেরি হলো কেন আসতে? হুম হুম। ইরাজ শার্টের বোতাম খুলতে খুলতে হেঁটে সোফার কাছে গেল। মেঘালয়া তা অনুসরণ করে সেই দিকে তাকায়। প্রকাণ্ড বোঝাই করা এক ব্যাগ কপাল কুঁচকে চেয়ে রইল। ইরাজ তা এনে বিছানায় রেখে পাশে বসে চুলে হাত চালাতে ব্যস্ত হয়ে পড়ল। মেঘালয়া ব্যাগ থেকে এক এক করে সব নামাতে লাগলো। বাচ্চাদের যাবতীয় খেলনা দিয়ে ব্যাগ ভরা। সব বের করে বিছানায় রেখে বিস্মিত চোখে চেয়ে রইল কেবল। এ ছেলের পাগলামি দিন দিন বাড়ছে কেবল। ব্যাগ এখনো খালি হয়নি। দেখলো সেখানে আচার, চাটনি, খোলা তেঁতুল আর কিছু ওষুধ। মেঘালয়া অবাক চোখে তাকায় ইরাজের দিকে। ইরাজ স্বাভাবিক ভঙ্গিমায় ভ্রু নাচায়। মেঘালয়া বুক ফুলিয়ে শ্বাস নেয়, একটা বলে, সবে 2 মাস চলছে, এখন এসবের? ইরাজ কথা শেষ করতে না দিয়ে বলল, যাতে আমার মেয়ে এসে খেলার জন্য অপেক্ষা না করতে হয়, তখন কিনতে যাব। কতগুলো কিনবো? এখন থেকে কিনতে থাকলে অনেক জমবে। কেমন বাচ্চা মানুষের মতো কথা ইরাজের। মেঘালয়া হতভম্ব হয়েছে রয় ইরাজের দিকে। আজকাল ইরাজের আচরণ কেমন বোকা বোকা, পাগলাটের আগে। ভারসাম্যহীন এমন আচরণ ও কথা ইরাজ মাঝে মধ্যেই বলে। এই সেই মানুষ যে কিনা ত্যাগী, বদমেজাজি, বেপরোয়া ইরাজ। আসলেই। মেঘালয়া অভিভূত নজরে চেয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, এত সুখী আপনি বাবা হতে পেরে? কই, কখনো তো বলেননি আমায়। সেভাবে কোনো ইঙ্গিত পাইনি আমি আপনার কাছে। আমি নিজে কনসিভ করেছিলাম, কেন জানি না। আমি যদি কনসিভ না করতাম আপনি বলতেন করতে। ইরাজের মুখভঙ্গি হঠাৎই পাল্টে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল দুর্বোধ্য এক চেলতে হাসি। ও ভাবেই বলল, কখনোই না, বরং তোকে মুক্ত করে দিতাম। কেবল সংসারে থাকতে বিতৃষ্ণা থাকলে একটা নারী তার গর্ভাবস্থাকে ত্যাগ করতে পারে। কেবল স্বামীর প্রতি মন না টিকলে তার সন্তানের প্রতি মায়া হারায়। নয়তো কোনো ক্রমেই সম্ভব নয় কোনো নারীর দ্বারা যে সে তার মা হওয়ার সুযোগকে এড়িয়ে চলে। যেমনটা তুই পারিস নি, এত কিছু পরেও পারিস নি নিজের নারীত্বের স্বাদটুকু খোয়াতে। সেদিন প্রমাণিত হয়েছিল তুই আমার। তোকে পেয়েছি আমি অবশেষে। তোকে জড়িয়ে নিতে আর বাধা নেই। তোর পায়ে জড়িয়ে থাকে সুতোটা খুলে দিতাম নিমিষে। যদি আমার রক্ত নিজের মধ্যে ধারণ করতে অনীহা দেখাতি সেদিন, জোর করে তোকে হাসিল করার হলে বউ আগেই কেড়ে নিতাম তোকে তোর কাছ থেকে। ইরাজকে ত্যাগের খেলা হারানোর সাধ্য কারণ নেই মেঘ। ইরাজ তো নিজের কলিজাটুকু নিজের হাতে ছেড়ে ফেলে বেঁচে থাকার শক্তি রাখে। তুই এমন না হলে না হয় সেভাবেই বেঁচে থাকতাম। মেঘালয়ের চোখের কোণে বোধহয় চিকচিক করে উঠল এতক্ষণ। নাকটা লালচে হয়ে উঠল। ইরাজ কিঞ্চিত হাসলো তা দেখে। এগিয়ে এসে পরম আবেশে জড়িয়ে ধরল মেঘালয়াকে বুকের মধ্যে। মেঘালয়ের কান্নার বহর বেড়ে যায় এইবার। ইরাজ শক্ত করে চেপে ধরে মেঘালয়াকে। কপালের ওপর একটা গাঢ় চুমু দিয়ে মেঘালয়ের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল। অদ্ভুত স্বরে বলল, তোর মাঝে নিজেকে সে প্রথম জীবনে লুটিয়ে দিয়েছিলাম। আজ সে অধিকার বোধ আর মায়া কাটানো সম্ভব হয়নি। আমি গোটাটাই অসম্পূর্ণ তোকে ছাড়া। আমায় খালি করে দূরে যাস না আর। ভেতর আর জায়গা নেই যন্ত্রণা চাপানোর। আমার বুকের ঝরে যাওয়া রক্তাক্ত হাহাকারের মূল্যে কেনা তুই। তোকে হারালে এবার ক্ষয় হয়ে যাব আমি। মেঘালয় হিচকি তুলে শব্দ করে কেঁদে ফেলল। এবার বুকে ভাঙচুর শুরু হয়েছে। সে ভাঙচুরে মিশে আছে অনুতাপ, প্রশান্তি, হারানোর ভয়, আরো বহু জটিল অনুভূতি। মেঘালয়ের শরীরের অবনতি চোখে পড়ার মতো আজকাল। শরীর বেশ ফুলে উঠেছে, বিশেষ করে পা দুটো। মাথার ব্যথাও কিছু সময় তীব্র থাকে। অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে, রেগে যায়। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে প্রায়। গতকাল ডাক্তারের কাছে নিয়ে ছুটছিল ইরাজ। যখন ডাক্তারের কেবিনে যাওয়া হয়, মেঘালয়কে বাইরে রাখা হয়। এটা অবশ্য মেঘালয়ের জন্য বিরক্তিকর, তবে কোনো ওষুধ দেওয়া হয়নি। ইরাজের যত্নার্থী আর আন্তারা খানমের নীরব স্নেহে ভালোই আছে মেঘালয়। তবু যেন ইরাজের উদ্বেগের সাগরে বাঁধ ভেঙেছে। রাতের ঘুমটা একেবারে নেই বললেই চলে মেয়েটার। সে যে একা নির্ঘুম রজনী কাটায় তা নয়, বরং সে একটু একটু ঘুমিয়ে গেলেও জেগে থাকে ইরাজ। বসে কেবল অতল চাহনিতে চেয়ে থাকে মেঘালয়ের মুখের দিকে। এই প্রাপ্তিতে নজর না লাগুক ইরাজের। সকালে মেঘালয়ের
ঘুম ভেঙে গেল। ইরাজ ঘুমে অচেতন। শেষ রাতের দিকে শুয়েছে, যেহেতু এসি চলছে। মেঘালয় পাতলা চাদরটা ইরাজের গায়ে তুলে দেয়। এসি অফ করলেও জেগে উঠবে ইরাজ। মেঘালয় আস্তে করে উঠে দাঁড়ালো। সে বুঝে পায় না এত অসুস্থ হয়ে পড়ছে কেন দিন দিন। আস্তে করে বিছানা থেকে নেমে বাথরুমে যেতে অগ্রসর হলে আবারও মাথা ঘুরে উঠল। সঙ্গে পেট মোচড় দিয়ে বমি ঠেলে এলো। সঙ্গে সঙ্গে বসে পড়ল মেঝেতে। জোরে জোরে শ্বাস নিল কয়েকটা। তাতেই যেন ইরাজের কলিজার পানি ছুটে যায় ঘুমন্ত অবস্থাতে। হন্তদন্ত উঠে এসে মেঘালয়ের পাশে বসে পড়ে। ওকে এক হাতে ধরে বুকের সঙ্গে আগলে নেয়। মেঘালয়ের চেয়েও জোরে জোরে শ্বাস নেয় ইরাজ। কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে মেঝেতে ঠেসে বসে ধপ করে। মেঘালয়ের মাথাটা বুক থেকে তুলে অপর হাত থাপ্পড় মারার ভঙ্গিতে এগিয়ে নিয়ে কঠিন স্বরে বলল, মারবো এক থাপ্পড়? বলেছি না একা মাথাপরি করতে যাবি না? আমাকে ডাকতে বলেছিলাম না? শেষের কথাটা ধমকে বলে ইরাজ। কি এমন হয়েছে? এই সময় এরকম একটু হয়, বরং স্বাভাবিক। মেঘালয়ের কথা ইরাজ আরো ক্ষেপে উঠল। বেশি বুঝতে শিখেছিস? মেঘালয় ইরাজের রাগকে উপেক্ষা করে বলল, বুঝবো না? বাচ্চার মা হতে যাচ্ছি, না বুঝলে বাচ্চাকে বুঝবো কি করে? ইরাজ গাল ফুলিয়ে একটা শ্বাস নিল। নিজের ক্রোধকে সামলে নিল যেন। ইরাজকে দেখতে খুব উদ্বিগ্ন লাগছে। অসুস্থ মেঘালয় স্বাভাবিক অসুস্থতা তার। এই সময় শতভাগ সুস্থ কোনো নারী থাকে না। তবু ইরাজের চিন্তা বিরামহীন। দুপুরে মেঘালয়াকে গোসল করিয়ে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ইরাজ। সকালে মেয়েটা কিছু খায়নি, বমি করে ভাসিয়েছে। আন্তরা খানম এলেন খাবার হাতে। ইরাজ মাথা নত করে চুলে হাত গুছে কপালের দুপাশের চুল মুষ্টিবদ্ধ করে চেপে ধরে বসে আছে পাশে। মেঘালয়া চুলের পানি ঝাড়ছে আস্তে আস্তে। তিনি এসে খাবারটা টি টেবিলের ওপর রেখে দ্রুত পায়ে গিয়ে ইরাজের পাশে বসলেন। ইরাজের মাথার এক পাশে হাত রেখে জিজ্ঞেস করলেন, মাথা ধরেছে? কফি খাবি? ইরাজ দুদিকে ঘাড় নেড়ে মুখ তুলে তাকায়। ক্লান্ত চেহারা, চোখে মুখ বসে গেছে ছেলেটার। আন্তারার ভালো লাগলো না ছেলের এমন রূপ দেখে। তিনি জানেন ইরাজ এখন মেঘালয়কে খাতে আসবে। শান্ত স্বরে বললেন, আমি খাইয়ে দিচ্ছি মেঘাকে, যা গোসল সেরে আয়। ইরাজ নীরবে উঠে দাঁড়ায়। মেঘালয়ের দিকে শান্ত নজরে তাকায় একবার। মেঘালয়ের চুলে জড়ানো তোয়ালিটা খুলে ইরাজের হাতে দেয়। ইরাজ চলে যায় বাথরুমে। আন্তরা খানম খাবারের লোকমা তুলে ধরে মেঘালয়ের সামনে। মেঘালয়ের মাঝে মিশ্র এক অনুভূতি হলো। খারাপ লাগা, ভালো লাগা, চাপা কষ্ট, সংকোচ, বিস্ময়, সাথে আবারও আম্মুর অভাববোধটা পীড়া দিতে শুরু করলো ভেতরে। কান্নাগুলো জড়িয়ে আসে ভেতরে। নাকটা সামান্য লাল হয়ে উঠল খাবারটুকু মুখে নিয়ে। আগের মেঘালয়া হলে নিশ্চিত কেঁদে উঠে আন্তরাকে মামুনি মামুনি বলে জড়িয়ে ধরত। তবে সেই মেঘালয়ের দিন ফুরিয়েছে। সে বিনিষ্ট হয়ে সম্মুখে উঠে এসেছে আর এক মেঘালয়া, যে বাস্তবতা ও আঘাতগুলোকে খুব যতনে কোলে পিঠে বই নিয়ে বাঁচতে শিখেছে। আন্তরার প্রতি তার ক্ষোভ বা রাগ নেই। তবু আজকাল চাইলেও আগের মতো আহ্লাদি আর সহজ হয়ে উঠতে পারে না তার সঙ্গে মেঘালয়া। সে একসময় বুঝেছিল মা তো মাই, যা তার নেই। মায়ের মতো বলতে যা বোঝায় তা স্বার্থে টান লাগলে রূপ বদলে অচেনা হতে একদম সময় নেয় না। কঠিন চিত্তে ভিতরকে সামলে ওপরে স্বাভাবিকভাবে খাবারটুকু শেষ করলো। আন্তারা খানমও বিশেষ কথা বললেন না। খাওয়ানো শেষ করে বেরিয়ে গেলেন। এর মাঝে দু একবার অবশ্য পানি খাবে কিনা এই কথা জিজ্ঞেস করেছিলেন মেঘালয়কে। মেঘালয় কেবল ঘাড় নেড়েছে। ইরাজ গোসল সেরে বের হতে হতে জোহরের আজান শেষ হয়ে যায়। শুক্রবার, জুম্মার দিন, এমনিতেই তাড়াতাড়ি আজান দেয়। মেঘালয় তুলনামূলক সুস্থতা বোধ করছে এখন আপাতত। তার শরীর নিয়ে সে নিজেই বিভ্রান্ত। কখন কেমন লাগে, ভালো থাকতে খারাপ হয়ে যায় বোঝাই যায় না। তবে এখন ঠিকঠাকই লাগছে বেশ। ইরাজ মাথা মুছতে মুছতে এসে মেঘালয়ের সামনে দাঁড়ায়। শরীরটা যেমন তেমন। মেঘালয়ের পা ফুলে উঠেছে বেশ। সঙ্গে মেয়েটা মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস জুড়ে নেয়। দেখলেই বোঝা যায় শ্বাসকষ্ট হচ্ছে। তবে তা বুঝতে না দেবার কি নিদারুণ প্রচেষ্টা মেঘালয়ের। ইরাজ এটা ধরতে পেরেছে এতদিনে। মেঘালয়ের যখন শরীর খারাপ লাগে মুখটা হাসি হাসি রাখার চেষ্টা করে মেঘালয়। ঘন ঘন হাসে, বেশ চঞ্চলতা দেখাতে চেষ্টা করে। ইরাজ মনে মনে এটা ভেবে হতাশ হয়, পাগলি মেয়ে। ইরাজের সম্মুখে নিজেকে লুকানোর কি বৃথা চেষ্টা। অথচ ইরাজ কিনা মুখস্থ করে রেখেছে বহু আগেই ওই বোকা পুচকি মেঘালয়কে। আচমকা হালকা হাসলো ইরাজ। তোয়ালেটা মৃদুভাবে ছুঁড়ে মারলো মেঘালয়ের মুখের ওপর। মেঘালয় কটমট করে তাকায়। এ কেমন অগোছালো ব্যাটা ছেলে, কোনো কাণ্ডজ্ঞান নেই। ইরাজ তা দেখেও পরোয়া না করেই বলল, চাবি টাবি কোথায় রাখিস? জব থেকে এসছিস, রুমের স্ট্রাকচারে বদলে ফেলেছিস একদম। এবার একটা পাঞ্জাবি বের করে দে। আয়রন কোথায় রেখেছিস?
মেঘালয় ভ্রুকুচকে তাকিয়ে বলল, পাঞ্জাবি? হুম, আজ জুমার দিন তো। নামাজ পড়তে যাবেন আপনি? ইরাজ গোমরা মুখে তাকালো। মেঘালয়ের কথা শুনে বলল, হুম, তোকে পড়িয়ে দেবো, জুমার নামাজটা সেরে আসবে। মেঘালয়ের চোখ ছোট ছোট করে তাকায় ইরাজের দিকে। ইরাজ মুখ ফুলিয়ে একটা শ্বাস ফেললো, এগিয়ে এসে ধপ করে বসলো মেঘালয়ের কাছে। সাফাই গাওয়ার মতো করে বলল, আরে তুই উল্টে উল্টে প্রশ্ন করবি, আর আমি উত্তর দিলেই দোষ। মেঘালয় নাক ফুলিয়ে বলে, ইউ নো হোয়াট, আপনার জিহ্বায় সমস্যা আছে, যেখানে সোজা কথা বের হওয়ার ক্যাপাসিটি নেই। আর জিহ্বার কি দোষ, যেখানে গোড়াটাই জন্মের তারা। মেঘালয়কে রেগে যেতে দেখে আকস্মিক সামান্য হেসে ফেললো ইরাজ। বলল, তুই যে এখন আমায় টেস্ট করলি কেন? আমি নামাজ পড়তে যেতে পারি না? সৃষ্টিকর্তা সব কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন। যদিও এত খুশি কতদিন সইবে ইরাজের কপালে তা জানি না, তবে শুকরিয়া আদায় না করে যাই কোথায়? সঙ্গে আমার মেয়ের সুস্থতা কামনা করে আসি একসাথে। মেয়ে কেন, ছেলেও হতে পারে। আর তাছাড়া ছেলে হলে আমি খুশি হব। ইরাজ গম্ভীর হয়ে তাকালো। বলল, তা কেন? মেঘালয়ের মুখে মৃদু মলিন হাসি ফুটে ওঠে। আমার মেয়েও যদি আমার মতো ভুল করে বসে জীবনে, ওর জীবনও নিশ্চয়ই আমার মতো দুর্বিষহ হয়ে উঠবে। ছেলেরা ভুল করে না, করলেও তাদের মেয়েদের মতো মূল্য দিতে হয় না। আর যদি এমন হয় আম্মুর মতো আমিও। ইরাজ থাবা দিয়ে ধরে মেঘালয়কে। মেঘালয়া চমকে উঠে তাকায় ইরাজের দিকে। বিক্ষুব্ধ ইরাজকে দেখে ঢোক গিলল একটা। অশান্ত ইরাজ আচমকায় শান্ত নদীর মতো স্রোতহীন বহমান হয়ে উঠল যেন। মেঘালয়ের গালে হাত রাখলো, নিভু স্বরে বলল, ছেলে হলে হতে পারে নাকি? সে ইরাজের মতো কোনো এক মেয়েকে ভালোবেসে ফেলার মতো ভুল করে বসলো। মেঘালয়া আস্তে করে ইরাজের বুকে মাথা রাখে, জড়ানো কণ্ঠে বলে, আল্লাহর সিদ্ধান্তে খুশি আমি। জীবনের উপর আর কোনো অভিযোগ নেই আমার। ইরাজ এক ঝটকায় নিজের অভিব্যক্তি ও প্রসঙ্গ দুটোই বদলে ফেলে। ভালোই পেকে গেছিস। নিয়মিত হরলিক্স খাচ্ছিস নাকি? কদিন আগেও তো হাত ধরে রাস্তা পার করতাম, আজকাল আমায় তোর জ্ঞান নিতে হচ্ছে। সবই কপাল। মেঘালয় ইরাজকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মুখ ভেঙচি কাটে। ইরাজ চট করে মেঘালয়ের মুখটা দু আঙুলে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। ঠোঁটের হাসি সরল না তার, ওভাবেই চিবিয়ে বলল, তোর সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। মেঘালয় দাঁত শক্ত করে কপাল জড়িয়ে তাকিয়ে আছে। ইরাজ আবারও বলে, এত সাহস কোথায় পাচ্ছিস? এদিকে তাকা, তুই তো খুব সাহসী উঠেছিস। চোখে চোখ রাখ এবার। মেঘালয় ওভাবেই মুচকি হেসে ফেললো, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি নত করে ফেললো। ইরাজ মুগ্ধ হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। মেঘালয় উঠে যেতে উদ্যত হলে ইরাজ চেপে ধরল, বলল, আমি বের করে নিচ্ছি। চাবি কোথায় রেখেছিস? মেঘালয় শুনল না, জোর করেই উঠতে যায়। ইরাজের মেজাজ বিগড়ে যায় নিমেষেই। মেঘালয়ের হাতটা চেপে ধরে টেনে বসায় মেঘালয়কে। চোখে মুখে ক্ষুব্ধ ভাব স্পষ্ট। মেঘালয় অবাক হয় ইরাজের এমন বহুরূপী আচরণে। এই একরকম তো চোখের পলকে পাল্টে অমানুষে পরিণত হয় ইরাজ। ইরাজ তড়াক করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, তোকে নিষেধ করেছি না বেশি লাফালাফি করতে? আমার কথায় মন লাগে না তো? বলেছিস সবসময় নিশ্চয় খেয়াল রেখে চলবি, খুব সাবধানে থাকবি। শরীর একটু এদিক সেদিক যেন না হয়। আমার বাচ্চার কিছু হয়ে গেলে তোকে কি করবো আমি নিজেও জানি না। মেঘালয় বিস্মিত নয়নে থমকে একাকার হয়ে চেয়ে রইল কেবল। সহসা ভেতরের একটা কথা খেলে গেল, তার কোনো মূল্য নেই ইরাজের কাছে। সবটাই কি তাহলে বাচ্চার জন্য? মেঘালয়ের জন্য কিছুই না। আজও মেঘালয় কেবল ইরাজের কাছে অপ্রয়োজনীয় এক ত্যাগকৃত বস্তু মাত্র। এই সময়ে একটু আধটু অসুস্থ তো সকলেই হয়, তাই বসে এত শ্বাসরোধী সাবধানতা কেন? আজকাল ইরাজের বহুমুখী আচরণে মেঘালয় মাঝে মধ্যে এই ধারণা করে বসে ইরাজ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। মানসিকতা সুস্থ নয় ইরাজের। নিজেই ভাবনায় নিজেই পেঁচিয়ে যায় মেঘালয়া। ইরাজ কেন এমন অদ্ভুত? মাঝে মধ্যে কি হয়ে যায় ইরাজের? এত এত রূপ দেখেছি ইরাজের সে প্রেগনেন্সির পর থেকে, কখনো বিষণ্ণ, কখনো খুব আবেগী, কখনো পাগল, কখনো অমানুষের মতো বদমেজাজ, আবার কখনো স্বাভাবিক। ইরাজ কি চলছে তার জীবনে, কি ঘটছে? সব কিছু ঠিক আছে? ইরাজ বেরিয়ে যায় নামাজের উদ্দেশ্যে। মেঘালয় সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো একটা। বিয়েতে যেহেতু কিছু করা হয়নি, অতএব হেলাল সাহেব চেয়েছিলেন মেঘালয়ের গর্ভাবস্থায় আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াবেন, সঙ্গে দোয়াও নেওয়া হবে মেঘালয়ের জন্য। ইরাজ
অমত করেছে এতে সে আপাতত কোনো রকম ঝামেলা চায় না, সব কিছু সুষ্ঠুভাবে মিটে গেলে বহুত অনুষ্ঠান করা যাবে, এটাই তার মতামত এবং সিদ্ধান্ত। হেলাল সাহেব রোজই এসে মেয়েকে দেখে যান, তার পায়ে সুতো নেই, আজও এসেছিলেন। ঘণ্টাখানেকের মতো মেঘালয়ের সঙ্গে কাটিয়ে চলে গেলেন নিজের কাজের ব্যস্ততায়। তার পরপরই হঠাৎই মেঘালয়া উদ্বিগ্ন হয়ে উঠেছে, কোনো কিছুতেই শান্তি লাগছে না, আশেপাশে সব কিছু অসহ্য লাগছে। 5 মাস চলছে তার গর্ভাবস্থার, খুব বেশি না হলেও পেট বোঝা যায় এখন তার, পায়ের ফোলা কমছে না। ওভাবেই মনমরা হয়ে বসে রইল কিছুক্ষণ, খানিক বাদে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো ইরাজ। মেঘালয়ের সামনে এসে দাঁড়ায়, দ্রুত কপাল গলায় হাত রাখলো, এলোমেলো চোখে দেখে নিল মেঘালয়াকে। ব্যস্ত হাতে বিছানার ওপর থেকে ওড়নাটা তুলে মেঘালয়ের গায়ে জড়িয়ে দেয় ভালোভাবে, মাথায় ওড়না তুলে দিয়ে ওড়না ভেদ করে আসা এলোমেলো চুলগুলো গুছিয়ে ওড়নার ভেতরে রেখে আবারও ওড়নাটা ভালোভাবে টেনে দিল। শান্ত নজরে তাকালো একবার মেঘালয়ের দিকে, মেঘালয়ের মুখটা ভার। এটা অবশ্য আজকাল সব সময়ের পরিচিত দৃশ্য। ইরাজকে কেন জানি সহ্য করতে পারে না মেঘালয়া, কেন তো অবশ্য জানে না ঠিকঠাক। ইরাজ সর্বক্ষণ এমন মুখটা ভার করেই থাকে মেঘালয়া, বিশেষ করে ইরাজ কাছে আসলে। মেঘালয়ের ভারী মুখটা থেকে চোখ ফিরিয়ে নিচে তাকালো ইরাজ, বলল, ডাক্তার এসছে, প্রেশার চেক করবে। বেরিয়ে গেল কথাটা বলে। মেঘালয় এবার তাকায় ইরাজের দিকে, সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও মাথা নত করে বসলো। ইরাজ যাই করে সবটাই তার সন্তানের জন্যই নিশ্চয়ই, এটা বোঝে মেঘালয়া। ইরাজের এত চিন্তা ছটফটানি সবটাই নিজের সন্তানকে কেন্দ্র করে। ডাক্তার বলতে বড় কোনো বিশেষ ডিগ্রিধারী ডাক্তার নয়, প্রাথমিক চিকিৎসা জ্ঞান সম্পন্ন ডাক্তারকে এনেছে ইরাজ প্রেশার চেক করার জন্য। মেঘালয় ভ্রু কুচকন করলো। তার তো প্রেশার নেই। ডাক্তার তার হাতের কবজির কাছে মৃদু চেপে ধরে প্রথমে পালস রেট অনুমান করলো, পরে প্রেশার মেপে স্ফিগমেনোমিটার নামিয়ে স্টেথোস্কোপ লাগালো মেঘালয়ের বুকের ওপরে, সেটাও নামিয়ে নীরবে বের হয়ে গেল রুম থেকে। পেছনে যায় ইরাজ, মেঘালয় চেয়ে রইল সেই দিকে। কিছুক্ষণ বাদে ইরাজ রুমে আসে, বিক্ষিপ্ত লাগছে দেখতে। মেঘালয় সেই সবে তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে? ব্লাড প্রেশার হাই? কি লুকাচ্ছেন? কি লুকাবো, চল ডাক্তারের কাছে যাব। আমার কি হয়েছে সেটা আমি শুনবো না? ইরাজ অজ্ঞাত কারণেই জ্বলে উঠল যেন ধপ করে, হাতে থাকা ফোনটা সজোরে ছুঁড়ে মারল মেঝেতে, মাথার দুপাশের চুল টেনে ধরল, জোরে জোরে শ্বাস নিল কিছুক্ষণ। মেঘালয় বিভ্রান্ত চোখে তাকিয়ে রয়, নাম না জানা কারণে হুটহাট উত্তেজিত হয়ে পড়া ইরাজের দিকে। কি থেকে কি হয়, আজকাল দুজনেই বড্ড উত্তেজিত থাকে সব সময়। তবে ইরাজ যে ছটফটানির মাঝে আছে এটা চোখে গাঁথার মতো। কিছুটা সময় নিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে সোফায় বসলো ইরাজ, শরীরের ভর ছেড়ে দিয়ে গা আউলে বসে পরিশ্রান্ত শ্বাস ফেলল কয়েকটা। আগুন নিভে যাওয়ার পর যেমন বাতাসের দমকায় মৃদু প্রজ্বলিত নিভু আকারে তাপ ছড়ায়, ইরাজের গলাটা তেমন নিভু আগুনের মতো শান্ত অটল শোনালো। চল বের হই। মৃদুমন্দ এসির হাওয়ার মাঝেও ইরাজকে দেখতে অশান্ত পরিশ্রান্ত লাগছে। মুখটা শুকনো, চোখে মুখে কাতরতা, মাথাটা হালকা ঝুঁকিয়ে বসে আছে। তাকে কিছুক্ষণ পরখ করে দেখলেন ডক্টর শারমিন আরা। দুষ্টু ছন্ন ছাড়া বেপরোয়া এই ছেলেটা কেমন দায়িত্বজ্ঞানহীন সম্পন্ন স্বামী ও অনাগত সন্তানের জন্য উদ্বিগ্ন বাবা হয়ে উঠেছে। পুরুষ বোধহয় এমনই, যারা একসময় সবকিছুর বাঁধন ছেড়ে প্রবাহমান স্রোতের মতো তাণ্ডব ছড়িয়ে বেড়ায়, তো সেই পুরুষই সব মায়ের ব্যবধানে হয়ে ওঠে এক নীরব অবলম্বন, সবটুকু ভরসার জায়গা, কচি হাতগুলো বেড়ে ওঠার কারিগর। থেমে যায় পুরুষ, রাস্তা বদলে ভিন্ন ধরনের পথ চলতে শুরু করে আপন চিত্তেই। কিছুক্ষণ ওভাবে বিবর্ণ ইরাজকে অবলোকন করে শান্ত স্বরে বললেন, তুমি এভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়লে কি চলবে? যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার কারণ হবে তোমার এই মনোবলের অভাব, রাজ। ইরাজ অসভ্যের মতো বলে ওঠে, আপনি এতদিনে কি এমন করেছেন ম্যাম যাতে আমি মনোবল পাবো বা শান্ত নিশ্চিন্ত থাকবো? দিন দিন কন্ডিশন খারাপ হচ্ছে, তার উপর নাকি কোনো ওষুধ দেওয়া যাবে না। কি করছেন, কি করতে চাইছেন আপনি? যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না? কেমন হয়েছে, পরিকল্পনা কি আপনার? কথাগুলো বলে উত্তেজিত শ্বাস ফেললো ইরাজ, ঘাড় ঝাঁকালো কয়েকবার, নিজেকে সামলানোর চেষ্টা করলো। শারমিন আরা বললেন, মূর্খের মতো কথা বলছো তুমি। উত্তেজনা কখনো কোনো সমস্যার সমাধান নয়। শিক্ষিত ছেলে তুমি, অথচ এই অবস্থায় নিজের বিচক্ষণতা হারিয়ে বসেছ। এখন সবচেয়ে জরুরি তোমার নিজেকে সামাল দেওয়া। কি করতে বলছো তুমি আমায় বলো। ইরাজ করুণ চোখে তাকায়, হঠাৎই ঠান্ডা জলের মতো অভিব্যক্তিতে প্রায় অনুরোধ করে বলে ওঠে, ম্যাম কোনোভাবে ওষুধ খাইয়ে বা অন্য কোনো উপায় নেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার? ম্যাম আমার বাচ্চা। রিল্যাক্স রাজ, শোনো আমার কথা। তুমি যতটা সহজভাবে ভাবছো তা কেবলই উত্তেজনার বশে। সেভাবে আমি ভাবতে পারি না।
আমাকে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতেও বহুদিন বিচার করতে হবে। গর্ভাবস্থায় সব ধরনের প্রেশার কন্ট্রোল মেডিসিন সেবন করার মতো নয়। এতে বরং হিতে বিপরীত হবে। যে আশঙ্কা আমি করেছি তা আরও নিশ্চিত হবে। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করব। মেঘালয়ের এই কন্ডিশনটা বলা হয় জেস্টেশনাল হাইপার টেনশন। এই ঘটনা ঘটে পরিবারের কারো এমনটা থাকলে বা 25 বছরের কম বয়সে গর্ভধারণে এমন হয়ে থাকে। আর তাছাড়া প্রথম গর্ভধারণে ব্লাড প্রেশারের গরমিল প্রায় নারীরই দেখা যায়, তবে ঝুঁকি কমানো যায়। রাজ, বি পজিটিভ। সকলে তো সন্তান জন্ম দিচ্ছে, তাহলে মেঘেরই কেন এমন হচ্ছে ম্যাম? শারমিনারা মৃদু হাসলেন, পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন আকুল হয়ে চেয়ে থাকা ইরাজের দিকে। ইরাজকে সে আগেও বহুবার দেখেছে। পূর্ব পরিচিত ইরাজ ছিল বেপরোয়া, দাম্ভিক আর বাঁকানো হাড়ি তৈরি। অথচ এই ইরাজকে তার সাথে কিছুদিন মেলাতে পারেন না তিনি। অশান্ত ইরাজকে আশ্বস্ত করতে শান্ত স্বরে বললেন, রাজ, তোমার ক্ষিপ্রতা জায়েজ। বাবা তো তুমি, কিন্তু কি বলো তো, সব কিছুর ওপরে লাঠি ঘুরেছে সৃষ্টিকর্তার। এটা অস্বীকার করতে পারবে? আমি ডাক্তার মানছি, তবে তিনি যদি আমার চিকিৎসার সেফা না দেয়, তবে আমি কি করে তকদিরে পরিবর্তন আনতে পারি? তুমি তো অবুঝ নও রাজ। আল্লাহর ফয়সালা এবং আমার চেষ্টা হতে পারে ভালো কিছুই হলো। ভরসা রাখো। সম্প্রতি শরীরের অবনতি চোখে পড়ার মতো মেঘালয়ের। পা আরও ফুলে উঠেছে, সঙ্গে মাথা ব্যথার তীব্রতা সময়ের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে যেন। রাত 11টার মতো ইরাজ মেঘালয়কে খাইয়ে নিজে খেতে বসেছে। মেঘালয়ের পা মেলে দিয়ে বসা বিছানার উপরে ইরাজ খেতে খেতে হঠাৎই জিজ্ঞেস করলো, মেঘ, ঘুরতে যাবি? এমন একটা সময় মেঘালয় এই কথা শুনে অবাক হয়ে গেল। এটা অবশ্য ইরাজের পুরনো অভ্যাস, রাত করে রাস্তায় বিনা গন্তব্যে হাঁটতে বেরোনো। আগেও হল থেকে বাড়ি ফিরলে রাতে এভাবে হাঁটতে হাঁটতে কখনো কখনো মেঘালয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হতো। হাতে থাকতো মেঘালয়ের পছন্দের কোনো খাবার অথবা মেয়েদের কিছু ব্যবহার্য সামগ্রী। হেলাল সাহেব খুব খুশি হতেন অবশ্য ইরাজের এমন অদ্ভুত সময়ে অদ্ভুত আগমনে। সকলেরই জানা স্বাভাবিক কর্মকাণ্ড ইরাজ কমই করে, তাই তার এমন রাত বিরাত মেহমান হয়ে আগমন স্বাভাবিক এবং সারপ্রাইজিং বটে। আল্লাদি মেঘালয় ইরাজের সঙ্গে ঘুরতে যেতে বায়না করতো, তবে আব্বুর কাছে ইরাজের কাছে বলার সাহস ছিল না মোটে। হেলাল সাহেব বললেও ইরাজ নিয়ে যেত না। কখনো কখনো মেঘালয়কে ধুমকে জিজ্ঞেস করত, কেন এই সময় ঘুরতে যেতে হবে? কিছু লাগলে বল, এনে দিয়ে যাচ্ছি। আবার কখনো কখনো ধমকাতে ধমকাতে নিয়ে গিয়ে ফুচকা চটপটি কিছু কিনে হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দিত। নিজের সঙ্গে মেঘালয়কে কখনোই ইরাজ একাকী রাখতে চায়নি। এমনটা কেন তা জানে না কেউই। জানে ওই তেরা ইরাজ, সে যে যেখানে মেঘালয়কে সকল বিপদ ও অনিষ্ঠর হাত থেকে জোরপূর্বক হলেও বাঁচিয়ে রেখেছে, সেখানে ইরাজও তো মেঘালয়ের প্রেমে পড়েছিল। হতে পারতো ইরাজে মেঘালয়ের জন্য অপ্রস্তুত বোধের কারণ হয়ে উঠল কখনো। এছাড়াও নিজের অনুভূতিকে কাবু রাখতেও ইরাজের মেঘালয়ের সঙ্গে ঘেঁষতে আপত্তি ছিল। তার ধারণা ছিল এইভাবে অবাধে চলাফেরা করলে সে আরও বেসামাল হয়ে যাবে। পরিশেষে ইরাজের তো হাড় বাঁকা, সে যে সুষ্ঠু স্বাভাবিক আচরণও চিন্তা করবে না, এটাই বরং স্বাভাবিক তার জন্য। মেঘালয়কে 2 মিনিটের মাঝে বাড়ি পৌঁছে দিয়ে নিজে রাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে শেষ রাতে বাড়ি পৌঁছেছে। আজ সেই ইরাজ মেঘালয়কে সঙ্গে নিতে চাইছে, ঘুরতে যেতে চাইছে। ব্যাপারটা আজব এক অনুভূতির জায়গায় মেঘালয়ের মাঝে। ঘাড় ঘুরিয়ে তাকায় সেই ইরাজের দিকে, বুকটা ধুপ করে ওঠে। দেখতে কেমন প্রাণহীন লাগছে। সবসময় সাহেব বেশে চলাচল করা ইরাজকে চোখ বসে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বহু রাতের ঘুম শূন্যতার সুবাদে এই হাল। জিজ্ঞেস করলো, হঠাৎ এই কথা কেন? তোকে নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছে হলো, তাই আর কি। ইরাজের মুখে আজ এমন একটা কথা, এমন অদ্ভুত আবদারের সুরে মেঘালয়ের বুকের কোথাও একটা খালি খালি লাগলো। আচমকা হাঁসফাঁস লাগলো, খুব দ্রুত বলে উঠল, কেন? খুব শীঘ্রই হারিয়ে যাবেন আপনি? প্লেটের উপর ইরাজের হাতটা থেমে যায় আচমকা। চোখ তুলে তাকায় মেঘালয়ের দিকে। চট করে ঠোঁট প্রসার করে মলিন হেসে উঠল ইরাজ। ওভাবেই বলল, যে হারায় সে বলে হারায় না মেঘ। হারিয়ে যাওয়ার পূর্বে খবর পাওয়া যায় না, খবর যা পাওয়া যায় তা ঘটে না। খবর যতদিন পাওয়া যায় ততদিন কেউ হারায় না। মেঘালয় কেবল চেয়ে রইল ইরাজের সচল চোখ দুটোর দিকে। সে মুহূর্তে ইরাজ ঝুঁকে বসে খানিকটা। মেঘালয়ের কেন জানি আরও কিছুক্ষণ দেখতে ইচ্ছে হলো ইরাজের ভগ্ন সিক্ত চোখ দুটো। সেও একটু ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করলো ইরাজের চোখ দুটো দেখার লোভে। ইরাজ খাবার শেষ না করে অনীহার সাথে হাতটা ধুয়ে ফেলে উঠে দাঁড়ায়। হেঁটে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে আস্তে করে ড্রয়ার খুলল। ভরা সিগারেটের
প্যাকেট ও লাইটার হাতে তুলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। মেঘালয় তা দেখে মুখ চোখ জড়িয়ে বলে উঠল, আপনি আবার সিগারেট খেতে যাচ্ছেন? খাবেন না সিগারেট? শুনুন আমার কথা, আমি কিন্তু। ইরাজের কানে আদৌ কথাগুলো গিয়েছে বলে মনে হলো না। সে আপন মনে মৃদু হেলে তুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। মেঘালয়ের মুখটা গম্ভীর করে বসে রয় ও ভাবে। ইরাজ খুব বেশি মানসিক কষ্টে না থাকলে রাতে ধূমপান করে না, তা অজানা নয় মেঘালয়ের। তাহলে কি হয়েছে ইরাজের? মনটা আবারও বেশি উঠল মেঘালয়ের। ইরাজকে কিছু জিজ্ঞেস করলেও বলে না, প্রসঙ্গ এড়িয়ে যায়, অথচ সর্বক্ষণ চোখে মুখে স্পষ্ট ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষ রাতের দিকে মেঘালয়ের ঘুম ভেঙে যায়। ঘরে জ্বলে থাকা মৃদু আলোতে এমনিতেই ঝাপসা লাগছে চোখ, নাকি সে দেখছে ঝাপসা তা ঠাহর করতে পারল না। জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। শ্বাসরোধ হয়ে আসছে যেন। আর বেশিক্ষণ এই শ্বাস প্রশ্বাসের খেলা চলতে পারবে না, থেমে যাবে বলে মনে হলো মেঘালয়ের। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নামতে শুরু করলো যেন। শ্বাসের গতি আরও বাড়ল মেঘালয়ের। তবু যেন রোধ হয়ে আসছে নিঃশ্বাস। আরও খানিকটা বুক ফুলিয়ে শ্বাস নিতে চেষ্টা করে মেঘালয়া। হুড়মুড়িয়ে উঠে বসলো ইরাজ। শ্বাসরোধ মেঘালয়ের হয়ে আসলেও প্রাণটা যেন ইরাজের বেরিয়ে যেতে চেয়েছিল। এভাবে ব্যাকুল হয়ে পড়ল মুহূর্তের মাঝে। মেঘালয়কে ধরে দ্রুত বসায়। শুকনো কয়েকটা ঢোক গিলল কেবল, মুখে কিছু বলতে পারল না কিছুক্ষণ। ভাষা মেলাতে পারে না ইরাজ। চোখ মুখ বিস্ফোরিত তার। পর্বতের ন্যায় অটল ইরাজ যেন আজ এলোমেলো ঝর্ণার ন্যায় তলিয়ে যাচ্ছে পাহাড়ের ঢালুতে। এক হাতে মেঘালয়কে ধরে হামা করে দিয়ে এগিয়ে গিয়ে আপাতত টেবিল ল্যাম্প জ্বালালো। তাতে মেঘালয় যেন অসহ্য হয়ে উঠল আরও। হাত চোখের সম্মুখে রেখে আলোকে রুখতে চেষ্টা করলো। মেঘালয়ের দিকে তাকাতেই ইরাজের হৃদস্পন্দন থেমে রইল কয়েকটা, অতঃপর ধ্রিম ধ্রিম করে বাঁচতে থাকলো আবারও। মেঘালয়ের নাক থেকে রক্ত বয়ে ঠোঁট পার করে থুতনিতে এসে ঠেকেছে। মেঘালয় কয়েকবার বমি করার লক্ষ্যে ওয়াকের মতো করে ওঠে, অতঃপর পড়েও ফেললো শেষে। একসময় পেট চেপে ধরে কেঁদে ওঠে। অসহ্য ব্যথায় কাতর হয়ে ছটফটানির মাত্রা বাড়ালো ক্রমশ মেঘালয়ের। নাক দিয়ে রক্ত পড়ছে, সঙ্গে চোখটা আরও ঝাপসা হয়ে এলো ধীরে ধীরে। রাতের শেষ প্রহর পেরিয়ে ভোর হতে চলল। খুব বেশি সময় বাকি নেই ফজরের আজান পড়তে। কোথাও কোথাও দূর মসজিদ থেকে ভেসেও আসছে আজানের ধ্বনি। রাত আধার কেটে আলোর ছটা তো প্রকাশ পাবে শীঘ্রই। সেই সাথে যেন ইরাজের ছটফটানি সম হারে বাড়ছে। পাবলিক হাসপাতাল হওয়ায় লোক সমাগম তুলনামূলক কম। ইরাজ বারান্দায় একাধারে ছটফটে পায় পায়চারি করছে। পাশেই এক বেঞ্চের ভেঙে পড়া হেলাল সাহেবকে ধরে বিষণ্ণ মুখে বসে রয়েছেন ইমতিহাজ সাহেব। ইরাজ একা অস্থির নয়। আজ বড় আশ্চর্যজনক দৃশ্য হিসেবে চোখে পড়ার মতো ব্যাপার হলো আন্তারা খানম যেন সমান্তারে অস্থির ইরাজের সঙ্গে সঙ্গে। তার চোখ মুখে স্পষ্ট উদ্বেগ। বারবার এগিয়ে যাচ্ছেন অবজারভেশন রুমের দ্বারের দিকে, আবার হতাশ হয়ে ফিরে আসছেন। মেঘালয়ের নাক মুখে রক্ত উঠে এসেছিল, সঙ্গে অস্বাভাবিক পেটের ব্যথা। রাত 3:30টার সময় নিয়ে আসা হয়েছে হাসপাতালে। তখনই মেঘালয়কে ঢুকিয়ে নেওয়া হয়েছে অবজারভেশন রুমে। তখন থেকে ইরাজের এই অশান্ত এলোমেলো চলন চালু আছে। চোখ মুখ রক্তশূন্য, উদ্দীপনাহীন লাগছে। চেহারাটা ভাঙা, বসে যাওয়া। শারমিনারা আজ রাতে ডিউটিতেই ছিলেন না। তাকে ইরাজ ফোন করে বাড়ি থেকে বেরিয়েছে, তিনি এখনও এসে পৌঁছাননি। ইরাজের মাথা আরও গরম হয়ে উঠল। ফজরের আজান শোনা যায়। ইরাজ একবার ভাবনার পীড়িত দৃষ্টিতে তাকালো সেই কেবিনের দিকে। সেখানে মেঘালয়কে অবজার্ভ করা হচ্ছে। অতঃপর ধীর পায়ে বেরিয়ে গেল মসজিদের উদ্দেশ্যে। হাসপাতালের বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে আসতেই নজরে এলো শারমিনারা নামলেন নিজস্ব গাড়ি থেকে। ইরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়ালো এক পুরুষ। ইরাজ এগিয়ে গিয়ে দাঁত খিঁচে বলল, ম্যাম, আপনার বিবেক ঘুমপোকা খেয়েছে? মেঘের কিছু হলে আমি আপনাকে। শারমিনারা ইরাজের বাহুতে হাত রেখে সজল চোখে তাকায় ইরাজের বিক্ষুব্ধ চোখের দিকে। ইরাজ নিভে গেল, একটু থামলো। শারমিনারা ডিভোর্সি নারী। এই শেষ রাতে একজন নারীর পক্ষে পথ পেরিয়ে হাসপাতালে আসা সহজ তো মোটেই নয়। যে ছেলেটি তাকে নামিয়ে দিতে এসেছে শারমিনারার ছোট ভাই শান্ত, সেও পরিচিত ইরাজের। শারমিনারা বললেন, কুল রাজ। ইরান চলে যায় নামাজের উদ্দেশ্যে। শারমিনারা দ্রুত প্রবেশ করলেন ভিতরে। সকাল 6:30 বাজতে চলল। ইরাজ মন্থর পায়ে প্রাণহীনের ন্যায় দরজা খুলে প্রবেশ করলো কেবিনে। চোখের কাতরতার বুকের ধুকপুকানিতে ইরাজ বিধ্বস্ত, যানবাহনের মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যেন। গিয়ে বসতেই শারমিনারা বলতে শুরু করলেন,
রাজ, আমি তো তোমাকে প্রেগনেন্সির সেই শুরুতেই বলেছিলাম মেঘালয়ার প্রিএক্লেপসিয়া দেখা দিতে পারে, কারণ প্রথম থেকে ওর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ছিল না। আর যা ধারণা করেছিলাম তা ঘটে গেছে। এখন কথাই শেষ করতে দেয় না ইরাজ বলে ওঠে। এখন কি অবস্থা ম্যাম? শারমিনারা ইতস্তত করলেন। এই ছেলের যা মেজাজ, না জানি কথাটা শুনে কিভাবে নেবে, তবু বলতে শুরু করলেন। মেঘালয়ের ব্লাড প্রেশার অনিয়ন্ত্রণে, মাঝে মধ্যেই খিঁচুনি হচ্ছে, নাক মুখে রক্ত আসছে, আর বাচ্চার গঠন সুষ্ঠুভাবে হয়নি। কোনো দিন কোনো রোগীর কন্ডিশন জানাতে ডাক্তার হিসেবে এমন দ্বিধা কাজ করেনি তার, অথচ ইরাজের সামনে ব্যাপারটা খুলতে মুখে বাঁধছে যেন। থেমে থেমে বললেন কথাগুলো শারমিনারা। ইরাজ শান্ত নজরে তাকিয়ে বলল, ভনিতা না করে খুলে বলুন, এখন কি করা যায়, কি হয়েছে? চরম অসভ্যের মতো শোনালো ইরাজের কথা। শারমিনারা একটা শ্বাস নিয়ে বললেন, তোমার বাচ্চা বাঁচার সম্ভাবনা 10%। আর যেহেতু প্রিএক্লেপসিয়া শুরু হয়েছে, প্রসবের সময় খিঁচুনি উঠবে প্রায় নিশ্চিত। আর তখন বাচ্চা ও মা দুজনেরই লাইফ রিস্ক রয়েছে। যদি কোনোভাবে কেউ একজন বেঁচেও যায়, সে মেঘালয় হলে মানসিকভাবে বিকারগ্রস্ত হতে পারবে, আর বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, কারণ বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক হয়নি। মেঘালয় গর্ভধারণের শুরু থেকে শারীরিকভাবেই ফিট ছিল না, আর মেঘালয়ের রক্তের গ্রুপ নেগেটিভ। আই এম শিওর তোমারটা পজিটিভ। বাচ্চার ধরন ও শারীরিক পরিপক্কতার বাধা হয়েছে ব্যাপারটি, সঙ্গে মেঘালয়ের শারীরিক কন্ডিশনকে আরও বিগড়িয়েছে। ইরাজের মুখটা কেঁপে উঠল বোধ হয়, মুখটা বিবর্ণ হয়ে উঠল, তবু অটল চাহনিতে জিজ্ঞেস করলো, কেন এসব হচ্ছে? হতে পারে পারিবারিক ইতিহাস রয়েছে এমন। বংশগতি বোঝই তো, হার্ট ফেলিয়ার বা উচ্চ রক্তচাপ রোগগুলো বংশগতির ধারায় প্রভাবিত হওয়ার মতনই মরণাঘাতী রোগ। এই কথাটুকুর পরিপ্রেক্ষিতে ইরাজের মাথায় হুট করে এলো মেঘালয়ার আম্মুও মেঘালয়ের ছোট ভাই প্রসবের সময় খিঁচুনিতে মা ছেলে দুজনেই মারা গিয়েছিল। একথা এতদিন মাথায় আসেনি ইরাজের। শারমিনারা বলতে লাগলেন, প্রথম গর্ভধারণে প্রেশারটা অনিয়ন্ত্রিত হতে বেশিরভাগই নারীরাই দেখা যায়। মেঘালয়ে 25 বছর বয়সের কমই গর্ভধারণ করেছে। এখানেও এই অবস্থা হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যায়। আর তাছাড়া তুমি খোঁজ নিয়ে দেখো পরিবারে আর কারো হাইপারটেনশন আছে কিনা। মেঘালয়ের গোটা পরিবারটাই হাইপারটেনশনের রোগী। হেলাল সাহেবের হাই প্রেশার আছে। মেঘালয়ের মা তো সারা জীবনটাই দিয়ে গেলেন। এই কথা মাথায় আসতে ইরাজ উদ্ভ্রান্তের মতো বলে ওঠে, আমার বাচ্চা লাগবে না, আপনি মেঘালয়কে ঠিক করুন। বাচ্চা দরকার নেই তো ম্যাম, আমার জন্য হয়েছে সব, আমিই করেছি এসব। মেঘের গর্ভধারণে আমি শালা খুশিতে আত্মহারা উঠেছিলাম, বুঝে উঠতে পারিনি আমার এক খুশির জন্য আমার জীবনে বেঁচে থাকার অবলম্বনকে কোরবানি করতে হবে। শালা বোকা ইরাজ, জীবনে তোর হারানোর শেষ নেই, আর তার কারণগুলো তুই নিয়েছে। পাগলের মতো ছটফট করতে করতে এইসব প্রলাপ বকতে শুরু করলো ইরাজ। উঠে দাঁড়ালো, কেবিন থেকে মিলিয়ে এক দৌড়ে গেল মেঘালয়ের কেবিনের দিকে। ওয়ার্ড বয় ওর উত্তেজনা দেখে বাধা দিতে আসলে এক ধাক্কায় তাকে সরিয়ে ভেতরে ঢুকলো। মেঘালয় প্রায় অচেতন পড়ে আছে বেডে। ইরাজ গিয়ে দাঁড়ালো মেঘালয়ের বেডের পাশে। কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল মেঘালয়ের অচঞ্চল অর্থ বোঝা চোখের দিকে। মেঘালয়ের হাতটা মৃদু নড়ে ওঠে। ইরাজ তা চেপে ধরে বসে পড়ল চেয়ারে। মেঘালয়ের মুখে কাতর হাসি, মলিন চোখ দুটো চেয়ে আছে ইরাজের দিকে। মুখে হাসি লিপটে আছে তার। ইরাজের বুকের ভেতর সোচানো ব্যথা অনুভূত হয়। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল ধক করে, চোখ লাল হয়ে উঠল। নির্নিমেষ চেয়ে রইল মেঘালয়ের দিক দিক করে কাঁদতে থাকা ঠোঁটের দিকে। কিছু বলার প্রস্তুতি নিচ্ছে তা বুঝে উদ্গ্রীব হয়ে অপেক্ষারত রয় ইরাজ। আমার বাচ্চা ঠিক আছে? মেঘালয়ের ক্ষীণ স্বরে বলা কথাটা ইরাজকে কঠিন এক ধাক্কা মারে। তা হয়তো বোঝা গেল না তার উদ্দীপনাহীন চেহারায় তাকিয়ে। কোনো জবাব না দিয়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইল ইরাজ মেঘালয়ের শুকনো মুখটার দিকে। ওই মুখটাকে সুজীব দেখতে ইরাজ এরকম হাজার বাচ্চার মায়া ত্যাগ করবেন নির্দ্বিধায়। তা হয়তো জানবে কেউ কোনোদিন। হঠাৎই এমন কিছু বলে ওঠে ইরাজের ভেতরের আন্দোলিত মস্তিষ্কটা। একটা ঢোক গেল ইরাজের এই পরিশ্রান্ত কাতর চাহনি মেঘালয়ের ভেতরে ঝড় তুলছে, অথচ মেয়েটার শরীর সায় দিচ্ছে না। মেঘালয়ের চোখের কোনায় জলে ফোঁটা চিকচিক করে ওঠে। আস্তে করে বলল, ডাক্তার যাই বলুক, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। 5টা মাস ধরে ধারণ করেছি ওকে, হারাতে পারবো না। ইরাজ দেশালায়ের কাঠির মতো জোরে উঠল বোধহয়। আর আমি যে তোকে 6-7টা বছর ধরে ধারণ করে আসছে, খুন করে ফেলবে একদম। আবেগ দেখাচ্ছিস? শালা স্বার্থপর রে,
সব স্বার্থপর। এই 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 মেঘ, এই, তোদের আমাকে পাথর মনে হয়? আমি শিলাখণ্ড? আমার মায়া নেই, হারানোর ভয় নেই, আমার ব্যথা লাগে না, তাই না? টপ করে আরেক ফোঁটা জল ছিটকে পড়ে ইরাজের নামক কঠিন ছেলের চোখের কোণ পেরিয়ে। মেঘালয় বিভ্রান্ত হয়ে চেয়ে রয় সেদিকে। তার হৃদযন্ত্রের স্পন্দন থামলো, আবারও সরু হলুদ ধুকপুক করে। ইরাজকে পাগলের মতো লাগছে, যেন তার শরীরে চলন্ত কয়লার শীত টাওয়ার হচ্ছে। ওভাবে ছটফট করতে থাকলেও ইরাজ আকস্মিক ধীরে ধীরে শান্ত হয়ে আসলো। ইরাজের বিক্ষুব্ধতা শীতল চোখে চেয়ে শান্ত আওয়াজে প্রশ্ন করে, আমার সঙ্গে থাকতে ইচ্ছা হয় না তোর, তাই না? এর জন্য চলে যেতে ভয় নেই? আবারও খ্যাপাটে হয়ে উঠল। মেঘালয়ের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত পাগলাটে ভাবে বলতে থাকে, আরে তোরও তো পারিস বাল, ইরাজ পারে না। ইরাজ বারবার আটকে পড়ে একে জালে। শালি ইরাজ ভয় পায়। ইরাজের সব কিছুর উপরে তোদের মতো মেঘেদের নিজের সাথে চেপে ধরে কদিন বাঁচতে চায়। ইরাজ হারাতে চায় না, কিন্তু তোদের হারিয়ে যেতে কত আয়োজন। চিৎকার শুনে শারমিনারা এসে দাঁড়ালেন কেবিনে। ইরাজের বাহুতে হাত রাখতে ছিটকে সরিয়ে দেয় ইরাজ হাতটা। জোরে জোরে শ্বাস ফেলে মেঘালয়ের দিকে চেয়ে মেঘালয় ফুপিয়ে উঠল, হাতটা প্রসারিত করলো ইরাজের দিকে। শব্দ করে শ্বাস নিল। ইরাজের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে মুহূর্তের মাঝে। দৌড়ে গিয়ে মেঘালয়ের হাতটা চেপে ধরে। আচমকা মেঘালয়ের ক্যানোলা লাগানো হাতটা ব্যথা লাগা সত্ত্বেও তুলে ইরাজের শার্টের কলার চেপে ধরে মৃদু টান দেয়। ইরাজ আরও খানিক ঝুঁকে যায় মেঘালয়ের দিকে। ইরাজের চোখে স্থির চাহনি, অথচ মেঘালয়ের চোখ কাঁপছে। চোখে টলমলে পানি, চিত হয়ে শুয়ে পাতায় তা ছিটকে পড়ছে মুখের চারদিকে। ইরাজের চোখের দিকে চোখ রেখে ভাঙা স্বরে বলে, এসব কেন বলছেন? আমি দেখেছিলাম ইরাজের চোখে বাবা হবার আনন্দটুকু। পরস্পরের মায়ায় জড়িয়ে যাওয়া দুটো রুহুর বিচ্ছেদের পূর্বক্ষণ বোধহয় এমনই বিপর্যস্ত হয়, এমনই গুমোট যন্ত্রণারা বোধহয় ধোঁয়ার কুণ্ঠলি হয়ে বাতাসে বিষাদ ছড়ায়। কেবিনে যে শারমিনারা দাঁড়ানো তাতে ভ্রুক্ষেপ নেই। এক সম্ভাব্য বিদায় পথযাত্রী ও আরেক বিধ্বস্ত সর্বশ্রান্ত পুরুষ। ইরাজ মলিন হাসল। মেঘ, তুই বোকা অন্ধ নাকি স্বার্থপর? সবসময় স্বার্থপর। ইরাজের বাপ হওয়ার আনন্দটুকু না দেখে বরং ইরাজকে দেখলে আজ তোর বুক কাঁপতো হয়তো। চলে যাওয়ার কথা ভাবলে। বাপ হওয়ার আনন্দের কথা ভাবছিস? আমি ভাবছি কি আমায় রেখে চলে যাবে, অথচ তার সাথে থাকা ছিল আমার। সে অনুযায়ী আমার তো পরপর নিষেধ ধরে যাবে রে মেঘ। এখানে ডুকরে কেঁদে ওঠে, বুক চেপে ধরে হাঁপানির মতো করে শ্বাস নেয়, থেমে থেমে বলে, আমার কিচ্ছু হবে না, আপনি। ইরাজ ক্ষিপ্ত হয়ে উঠল আবারও। ইরাজের থমক গর্জনের মতো শোনায়। আমি কি করবো? আমি তোর বাচ্চার সাথে নিয়ে সারা জীবন তোর মুখটা মনে করতে করতে জীবন পার করব? পাগলের ঠ্যাঙায় আমায়? ইরাজের এত খারাপ দিন আসেনি বাল। ইরাজ সবসময় সুখী ছিল, থাকবে। তোর সব ঝোলা টেনে নিয়ে বেড়ানোর মধ্যে নেই ইরাজ। আন্তারা খানু মেলেন সেখানে। দৃশ্যটা তার বুকের ভেতরে নাড়িয়ে তোলে। তার ছেলের কি হবে? এই মেয়েটার সঙ্গে খারাপ কিছু হলে? ইরাজকে টেনে একটু পিছিয়ে নিয়ে গেলেন। ইরাজের বুকের ওঠা নামার সর্বশ্রান্ত চোখের চাহনি আন্তারা করুণ দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। গিয়ে মেঘালয়ের পাশে বসে অর্ধসিক্ত চোখে চেয়ে মেঘালয়ের মাথা মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন। রোদ সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। শারমিনারা এগিয়ে এসে দাঁড়ায়। কপট রাগ দেখে ধমকে বললেন, রাজ, এই কেমন অসভ্যের মতো আচরণ? ব্যাড টেম্পার হলেই সব সমাধান হয়ে যাবে? আমরা দেখব কি করা যায়, তুমি শান্ত হও। ইরাজ মুখটা বিকৃত করে উগ্র হয়ে তাকালো শারমিনারার দিকে। কি দেখবেন? হেলার আকবর মেয়ে আমাকে ছেড়ে পালানোর অনুষ্ঠান দেখবেন? রিপোর্ট দেখিনি আমি না হয় বোকা শালা, মূর্খ তো না। প্রেশার 180/130, 200 পর্যন্ত অপেক্ষা করবেন? হেলার আকবর মেয়ের রক্তে মাখা থেমে যাওয়া দেহ থেকে বাচ্চা বের করে ইরাজের হাতে দেবেন? পরিকল্পনা কি আপনার? ইরাজকে উন্মাদের মতো লাগে। এক একটা প্রশ্নে কেবিন কেঁপে উঠছে। হেলাল সাহেব এগিয়ে আসে, পেছনে ইমতিহাজ সাহেব। ছেলেকে বাধা দিলেন না, ক্লান্ত চোখে চেয়ে দেখলেন ছেলেকে। ইরাজ আবারও পাগলের মতো করতে শুরু করে। ম্যাম, তখন সার্জারি শুরু হবে, জলদি করুন তো। পাগলের মতো মাথা দুলিয়ে হাত নাড়ায়। যান যান, ব্যবস্থা করুন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। যান তো, বল সময় যাচ্ছে শুধু শুধু। ডাক্তার কেবিনে প্রবেশ করে। ইরাজকে বলল, এভাবে অবর্ষণ করানো অনৈতিক। আপনি ধৈর্য ধরুন, সবে 5 মাস শেষের দিকে। ইরাজ বকে ওঠে। এই শালা ডাক্তাররা তো আইনের লোকের থেকে বড় বাল হয়ে গেছে।
রিপোর্ট লেখাতে গেলে আগে আঘাত দেখাতে হয়, আঘাত পাওয়ার আগে ব্যবস্থা নেই। তো মরলে তো প্রমাণ হাতে নিয়ে বাঁচানোর চেষ্টা করবেন। শালা তো ডাক্তারের। এগিয়ে যায় ইরাজ ডাক্তারের দিকে তেড়ে। ইরাজের বিশ্বাস এভাবে এই আবেগী কথোপকথনের মাঝে খারাপ কিছু ঘটবে মেঘালয়ের সঙ্গে। ও মোটেই আলাপ বাড়াতে চায় না। হেলাল সাহেব এসে ইরাজকে সামলাতে চেষ্টা করে। ইরাজ অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে ডক্টর থেকে। পুরো কেবিনে এলোমেলো এক অবস্থার সৃষ্টি হয়ে যায়। অথচ শারমিনারা স্তব্ধ দাঁড়িয়ে আছে। এরকম কত কেস প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হয়, অথচ এতটা অস্থির লাগেনি কখনো ভেতরে। আসলে ইরাজের মতো জটিলতম অনুভূতিতে মাখা পাগল পুরুষের দেখা পায়নি যে, যার কথার মন উদ্ধার করতে গেলে সে কথার মাঝে ডুবে যেতে হয়। হুট করে শারমিনারা নিজ মনেই নিজের ভাগ্যের ওপর হেসে ওঠেন। এক মেয়ে মৃত্যুপথযাত্রী, তার অর্ধাঙ্গ যেন খোদার কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে আনতে যুদ্ধ করতে যায়। সে নিজেও তো নারী, তবে সে জীবিত থাকতে কেন তাকে স্বামী নামক পুরুষটা কাছে রাখেনি এইভাবে ধরে? পুরুষ বিচিত্র মানুষ, একই জাতের মাঝে কত রকম বিভেদ। তবে ইরাজ যেন একটু বেশি ব্যতিক্রম সত্তার, যার সব কিছুতে ভাবার বা বোঝার মতো কিছু লুকায়িত। মেঘালয়া হঠাৎই কেঁদে ওঠে, অতঃপর আস্তে করে চোখটা উল্টে ঝাপসা চোখে চোখটা বুঝে নেয়। আন্তারা কান্না জোড়া কণ্ঠে চিৎকার করে উঠলেন, আল্লাহ! ইরাজের বিশ্বাস বাস্তবে রূপ নিল বোধহয়। ইরাজ ধপ করে নিভে যায়, শান্ত হয়ে উঠল একদম, শরীরের ভর ছেড়ে দাঁড়ালো। হেলালা সাহেব ইরাজকে ছেড়ে চমকিত হয়ে তাকায় মেঘালয়ের দিকে। মেঘালয়ের ব্লিডিং শুরু হয়েছে। শারমিনারা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন সেই দিকে। মেঘালয়ের কবজিতে হাত রাখলেন। কয়েক মিলি সেকেন্ড পালস রেট না পেয়ে ডাক্তারি ভুলে একজন সাধারণ মানুষের মতো তার কলিজাটাও ছলাৎ করে ওঠে। কেন? হয়তো ওই যে এগিয়ে না এসে বরং প্রাণহীনের ন্যায় পিছিয়ে গিয়ে উদ্ভ্রান্ত নজরে তাকিয়ে থাকা তেজি পুরুষটার কথা ভেবে আবার পেলেন পালস রেট, তবে খুবই ধীর গতিতে চলছে তা। রক্তক্ষরণ চলছে, মেঘালয়া অচেতন। তিনি তাকালেন ডাক্তারদের দিকে, চোখের ইশারায় কথা বিনিময় হয় এক মুহূর্ত। জরুরি ভিত্তিতে সার্জারিতে নিতে ডাক্তারটা বেরিয়ে যায় হন্তদন্ত পায় ব্যবস্থাপনার কাজে। এরা জেগে এলো না, ধীরে ধীরে পিছিয়ে গিয়ে পেছনের দেয়ালে ঠেসে দিয়ে ধপ করে বসে পড়ল। দেয়ালে মাথা থেকে আর চোখে চেয়ে রইল মেঘালয়ের জ্ঞানহীন মুক্তার দিকে। টপুটের মতো সেই দৃষ্টি, যাতে উদ্বেগ, উদ্দীপনা, মানসিক কোনো অনুভূতি দেখা গেল না, কেবল ভরাট সজল চোখে চেয়ে রয় ইরাজ। তার পাপ পুণ্যের ঘরা পূর্ণ হয়েছে। সে তার সমস্ত সম্পদ হারিয়ে সর্বশ্রান্ত আজ। তার কাছে হারানোর মতো কিছু নেই, যেখানে তার মানে সেই তো সিকান্দার, সে বাদশা। আজ সব হিসেব মিলে গেছে যেন তার জীবনে। আর চাওয়া পাওয়ার নেই কিছু, সব পেয়েছে সে, সব আজ তার হয়েছে। নির্বিকার অনুভূতিহীন চাহনিকে চোখের পাতার ঝাপটায় ঢেকে ফেলে আস্তে করে চোখটা বুঝে নিল ইরাজ। ওভাবেই শান্ত হয়ে বসে পড়লেন আর একটা মানুষ, মেয়ের জন্মদাতা, যাদের জন্য ত্যাগ নিত্য কর্ম মাত্র। এই যে মেয়ের বাবা তিনি, তাই তো আজ হারানোর যন্ত্রণায় তার কাতর হওয়া চলবে না। তার অভিযোগ করার নেই, তার বিলাপ করার নেই। সে কেবল সইবে, দেখবে আর বুকটা চেপে ধরে মাটিতে পড়ে রইবে। মেয়েদের জীবন যদি ত্যাগের আর এক রূপ হয়, তবে সেই মেয়ের জনক হয়ে তার কতখানি ত্যাগী হতে হবে তা বেশ বুঝেছেন হেলাল সাহেব। তাই তিনি আজ চেঁচাবেন না, আহাজারি করবেন না, শুধু দেখবেন। তবে সবশেষে তার নিজেকে বড় সঠিক সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে নিজের প্রতি গর্ব করতে খুব ইচ্ছে হলো। তিনি তার পাগলিকে ফুল বসিরাতে দেননি। এই তো মেয়ের বাবা জীবনের সার্থকতা। আন্তারা খানম বসে রইলেন ওভাবে। মেঘালয়ের প্রতি নিজের ক্ষোভগুলো ভাঙতে শুরু করেছিল ধীরে ধীরে ইরাজের জীবনে খুশি ফিরতে দেখে। তিনি তো কখনো মেঘাকে খারাপ চোখে দেখতে চাননি, অথচ ছেলের মুখের হাহাকারের সামনে সব তুচ্ছ। যে মেয়েটা ছেলেকে এত কষ্ট দিয়েছে তাকে মেনে নিতে মা হিসেবে বুকে বেঁধেছে বারবার। আবার যখন সেই মেয়ে ছেলের জীবনের মুখ সুখগুলো একটু একটু করে ফিরিয়ে দিতে শুরু করেছে, তখন মায়ের অভিমান টেকে নাকি? ইরাজের ভালো থাকার কারণ যেখানে মেঘালয়া, সেখানে মেঘালয়াকে ভালো রাখা তো আন্তারার মাতৃত্বের কর্তব্য। যেদিন শুনলেন মেঘালয়া গর্ভবতী, এ এক অনবন্ত খুশি ছিল তার জন্য। অথচ এই যে মেঘালয়ের গর্ভকালীন অসুস্থতা তাকে প্রতিক্ষণে পোড়াচ্ছে। এভাবেই তিনি 4টা সন্তানকে হারিয়েছেন, কেউ গর্ভপাতে তো কেউ জন্মের পর।
তবেই তো ইরাজ একা আজ মায়ের কাছে সন্তানের নিথর শরীর। কাল রাত থেকে সে সকল পুরনো যন্ত্রণাগুলো তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। তিনি এত বছর পর মেঘালয়ের দিকে তাকে প্রতিবার সেই যন্ত্রণা তাজ অনুভব করছেন। তার পাগল ছেলে, তার ছেলের রক্তে গড়া তারই একাংশ মেঘালয় বয়ে চলেছে ভেতরে, আর সয়ে বেড়াচ্ছে অতুলনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণা। বহু বছর আগেও মাতৃত্ব হারানোর চটা পড়া যন্ত্রণাগুলো আজ আবারও তাজা হয়ে উঠেছে মেঘালয়কে দেখে। ঝরঝর করে বয়ে পড়ল গুমোটো যন্ত্রণাগুলো জলের ধারায়। মেঘালয়কে অতীতে শিফট করা হয়েছে বেলা 9টার দিকে। শারমিলারা নিজে এসেছিলেন না দাবি দলিলে সিগনেচার নিতে। ইরাজকে উঠিয়ে নিয়ে গিয়ে বারান্দায় বেঞ্চের ওপর বসানো হয়েছে। তখন থেকে জড় পদার্থের মতো পড়ে আছে। মেঘালয়কে অতীতে নেওয়ার সময় কেবল চেয়েছিল মেঘালয় ব্রিটেন নিচের রক্তে লাল হয়ে ওঠা বেডশিটটার দিকে। এই অবস্থায় ইরাজের কাছে এমন কিছু নিয়ে যাওয়া মোটেও সমাজীব মনে করলেন না শাহিনারা। তাই গেলেন হেলাল সাহেবের কাছে। হেলাল সাহেব কাগজটির দিকে তাকিয়ে থেকে আস্তে করে মাথাটা এলিয়ে দেয় পেছনের দেয়ালের সাথে। বাবার হাতে এরা মেয়ের জীবনের না দাবি সই করাতে এসেছে। আচ্ছা, ডাক্তার রামান পাশান নাকি প্রকৃতি বর্বর? যে মেয়েকে নিজের জান মাল দিয়ে একটু একটু করে পালন করে তুলেছেন, সেই মেয়ের নাকি জানের দাবি ছাড়তে হবে বাবার। হোক, প্রকৃতির সঙ্গে মিলেমিশে তকিদিরের নির্দয়তা। এক দৃষ্টে কয়েক মুহূর্ত দলিলের দিকে চেয়ে থেকে নিভু চোখে ইরাজের দিকে ইশারা করে পরিশ্রান্ত কণ্ঠে বললেন, ওই পাগলের কাছে যান। ওই পাগল আমার মেঘা জীবনের দাবি ছাড়লে তবে তাকে জায়েজ হবে। আসলেই তো, যে ছেলে কিছুদিন বাঁচার দাবি নিয়ে ওই মেয়েকে চেয়েছে, তার মানে ও মেয়ের দাবি চাহিদা তো ইহ জগতে সম্পূর্ণ ওই পাগলার। হেলাল সাহেবের এত সবের মাঝে বুকে প্রশান্তি লাগে। তার অবর্তমানে তার মা হারা পাগলি মেয়েটা খারাপ থাকবে না এই পাগলার কাছে। শারমিনারের বুক কাঁপছে দুরুদুর। এ অবশ্য আশ্চর্যজনক বটে। ডাক্তারদের আবার বুক কাঁপে নাকি? কাঁপে। এই যে আজ কাঁপছে। ইরাজ চোখ তুলে তাকালো ওই কাগজটার দিকে। সবটুকু ঘৃণা তার গিয়ে ওই কাগজের ওপর পতিত হলো। এই কাগজ হলো সেই বাধা, মেঘকে হারালে কোন প্রতিশোধ নিতে না পারার বাধা। মেঘকে ত্যাগের তোলেন, বুকে কলিজা ছিদ্র সোজারও ব্যথা। নরবরে হাতেই কাগজটা নেয়, তা নিজের জড়িয়ে বসা হাঁটুতে রেখে চেয়ে রইল কয়েক মুহূর্ত খানিক। কাগজটার উপর বৃষ্টির ফোঁটার মতো এক দানা পানি ঠাস করে পড়ে। তা কাগজের শোষণে একটু ছড়িয়ে যায় কাগজটার উপর। কাগজটার অভিশাপ ধুয়ে যাক। বুক চিরে বের হওয়া এই এক ফোঁটা তরলের সংস্পর্শে কাগজের উল্লেখিত কেড়ে নেওয়ার বয়ানে জড়িয়ে থাকা পাপগুলো কলঙ্ক ছড়িয়ে নিক না হয়। কলমটা নিয়ে সই করে দেয়। সইটা খুব দ্রুত, এবারও থেবড়ো করেই করে ইরাজ। সই করতে যত দেরি হবে মেঘালয় সার্জারির সময় পেছাবে। শারমিনারা নার্সের হাত থেকে ওটির ড্রেসটা নিয়ে তা পড়তে পড়তে ঢুকে গেলেন ওটি রুমে। ইরাজ নির্বিকার চেয়ে রইল কেবল সেদিকে। ওটির দরজাটা বন্ধ হয়ে দরজার ওপারে লাল লাইট দিয়ে জ্বলে ওঠে। ইরাজ চোখটা নামিয়ে নেয়। ওই মেয়েটাকে নাকি ইরাজ ত্যাগ করেছিল। হেসে উঠল ইরাজ ভাবতে, যে মেয়েটাকে ছাড়া শ্বাস প্রশ্বাসে চাপ সৃষ্টি হয় সেই মেয়েটাকে নাকি ত্যাগ করেছিল ইরাজ। আচ্ছা, ইরাজ তেমন ছিল না। এত কিছুর পরেও ইরাজের ভেঙে পড়া কেউ দেখেনি ইরাজকে কাঁদতে, ইরাজের ছটফটানি। অথচ আজ ইরাজ কিছুই মানছে না। সব কিছুকে এড়িয়ে সে এমনভাবে কেন ওই মেয়েটার জন্য তরপাচ্ছে? এই মায়া জন্মেছিল ইরাজের ভেতরে সেই কত বছর আগে, অথচ কোনোদিন তা বাইরে আসেনি। অথচ একদিনে এমন কি হলো? ইরাজ এত জাহির হয়ে উঠল কবে? পুনরায় কবে এভাবে থেমে গেছে মেঘালয়ের মাঝে? ইরাজ চিরদিন মেঘালয়ের কাছে নিজেকে লুকিয়েছে। সব শেষে মেঘালয়ের ভুলের পর তো ইরাজ শপথ করেছিল, ত্যাগ করেছিল ওই মেয়েকে। এই ভালোবাসার অনুভূতি বড্ড বেলাজ। কিছু মানে না, যে কিছুই মনে রাখে না। এই তো কদিন আগে ইরাজ মেঘালয় থেকে দূরত্ব বজায় রেখেছে। তাকে দেখেনি, ঠিক মতো কথা বলেনি, মেনে নিতে অস্বীকার করেছে। অথচ তার পরের কদিনে আস্তে আস্তে হলোটা কি? আবারও জড়িয়ে পড়েছে ইরাজ। তবে এবার কেন জানি ইরাজের মনে হয় এই জড়িয়ে পড়াটা সম্পূর্ণ নতুন ধাঁচের। যে জড়িয়ে পড়া ইরাজের নিজস্ব সত্তা গুম হয়ে গেছে, নিজের চারিত্রিক নিয়ন্ত্রণ হারিয়েছে। এই জড়িয়ে পড়ায় লুকোনো যায়নি আর অনুভূতি, বরং বহিঃপ্রকাশ ঘটে গেছে ইরাজ না চাইতেও। আগে মেঘালয় ইরাজের আকাঙ্ক্ষা ছিল, মায়া ছিল। আজ যে মেঘালয় ইরাজের অর্ধাঙ্গিনী, এই হালাল সম্পর্কের সুতোর টানে ইরাজের চাপা স্বভাবের আলবিদা হয়ে গেছে। ইরাজ আবারও হাসে মৃদু, দৃষ্টি তার আটকানো অতি রুমের দরজায়। মুখ নাড়িয়ে বিড়বিড় করে ওঠে, মেঘ, যাস না। কেমন?
আমি আর কিছুদিন ভিজতে চাই তোর ঝরানো বৃষ্টিতে। শোন শোন আমার কথা, তোকে নিয়ে রাস্তায় হাঁটবো। কিছুদিন আগে শখ জেগেছিল, তখন বলিনি, তবে কাল রাতে বললাম। তুই যাওয়ার মতো অবস্থায় ছিলি না, সুস্থ হ, নিয়ে বের হব। তুই চাইলে ফুচকাও কিনে দেব, তবে সেটা আমার আড়ালে দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে খাবি। রাস্তায় ছেলেদের কার কেমন নজর কে জানে। মেয়েদের একটু ঢেকে ঢুকে চলা ভালো। যশোরে মেলা বসছে সপ্তাহখানেক পর, ওখানে নিয়ে যাবো তুই চাইলে। তুই যাস না মেঘ, একা একা তো আজীবন করলাম, বোধ হয়েছে। আজকাল ভাল লাগে না একা। তুই চলে গেলে একা আর আমার যাওয়া হবে না। ভাবলাম তুই ভার্সিটিতে ভর্তি হবি, তারপর আমার কাছে রাতে পড়তে বসবি, ধমকে ধমকে পড়াবো। সে তুই যাই বল, আমার ওসব মিনমিনের প্রথম বাণী আসে না। আমি ধমকিয়ে পড়াবো, আসলে অভ্যাস তো। তোর সাথে ধমকে কথা বলার অভ্যাসটাই যখন বদভ্যাসে পরিণত হয়েছে, সেটাকে ভালোবেসে বলেছে আমি। চিরদিন ওভাবেই ধমকাতে তোকে আমার কাছে আটকাতে চেয়েছে। চাইলে ওরকম করে বলতে পারি না, বলতে গেলে মনে হয় তোর সাথে কথা বলছি না। ভাবলাম প্রতিদিন তোকে বাইকে করে নামিয়ে দিয়ে আসবো ভার্সিটিতে। আগে তো প্যান্ট বহুত করতিস, তোর বাপ ধরতো আমি ঘুরে নিয়ে আসার জন্য। তোর বাপ কিন্তু সেই শুরু থেকে আমার প্রেমে পড়েছে, তুই না পড়লেও। হেলা লাগবো জামাই আমি, সে বহুকাল আগে থেকে।